এটা তার ৩ নম্বর বিয়ে যেমনটা শুনেছি, এবং এই ছেলেকে চাপ প্রয়োগ করে ডিভোর্স দিয়েছে। 4,30,000 টাকার বিনিময়ে ডিভোর্স দিয়েছে। এই কল রেকর্ডের সব প্রমাণ আছে, এবং সেই টাকা দিয়ে সে মোবাইল ফোন কিনেছে স্যামসাং S25 আলট্রা। সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মুনাইম খানের একান্ত সহকারী ছিলেন আমার দাদা আব্দুল মালেক সরকার, যেটি বর্তমানে প্রতিমন্ত্রী ক্ষমতার পদমর্যাদার। সেই পরিবার থেকে আমি উঠে এসেছি। আমাকে বলে আমি নাকি ভারতের দালাল, আমাকে বলে আমি নাকি রয়ের এজেন্ট, আমাকে সেই চান্দাবাজ জুলাই যেতে বলে আমি নাকি ফকিন্নির বাচ্চা। কে ফকিন্নির বাচ্চা এটা আপনারা সকলেই জানেন। সে প্রধানমন্ত্রীকে বলছেন আপনি পাসপোর্টের মেয়াদ বাড়ান, আপনি 6 মাস থাকতে পারবেন না, আপনার পালাইতে হবে। সে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে সংবিধান শিখাবে। আরে সংবিধানে কি বোঝে সে কী বোঝে? এই যে তার হাজব্যান্ডের সাথে আমার 17 মিনিটের কল রেকর্ড, আমি তার সাথে ফেসবুকে কথা বলেছি, তার নাম্বার আমার কাছে আছে, তার আইডি লিঙ্ক আমার কাছে আছে, আপনারা চাইলে আপনারা নিতে পারেন। সেই ছেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। এই যে তার বিয়ের ছবি 2024 সালের। হ্যাঁ অবশ্যই, এটা তার 3 নম্বর বিয়ে যেমনটা শুনেছি, এবং এই ছেলেকে চাপ প্রয়োগ করে ডিভোর্স দিয়েছে। 4,30,000 টাকার বিনিময়ে ডিভোর্স দিয়েছে। এই কল রেকর্ডের সব প্রমাণ আছে, এবং সেই টাকা দিয়ে সে মোবাইল ফোন কিনেছে স্যামসাং S25 আলট্রা, যে মোবাইল নিয়ে খুব শো অফ করেছে। এবং তার অনেক ইচ্ছা, এবং আমাকে অফিস থেকে যে দেওয়া যে ডিভাইসটা ছিল সেই ডিভাইসটা রেখে দেওয়ার খুব চেষ্টা করেছে, কিন্তু তার সাথে বাকি চান্দাবাজরা বলেছে উনি সাংবাদিক, ওনার ডিভাইস রেখে দিলে আমরা ধরা পড়ে যাব, একথা বলেছিল। এই যে এই কথিত জুলাই যোদ্ধার বিয়ের ছবি, এবং এখানে একজন আছে, উনি একজন সাংবাদিক, উনি এটা সাক্ষ্য দিবেন, উনি সেই বিয়ের ব্যাপারে অবগত আছেন। এই যে সাদা টি শার্ট পরা ভাই, উনি বলবে, কিছুক্ষণ পরে বলবে। এগুলো হচ্ছে বিয়ের প্রমাণ। আপনারা বলেন যে আমি পুরস্কার কি একটা পাওয়ার যোগ্য না 10টা পাওয়ার যোগ্য? তারা বলে আমি নাকি মিথ্যা তথ্য দিয়ে পুরস্কার নিয়েছি। একে বলে প্রতিষ্ঠানের নাম মিথ্যা দিয়েছি, আর প্রতিষ্ঠানের নাম মিথ্যা দিব কেন? আমি তো তখন বাংলাদেশ প্রতিদিনই ছিলাম, এমন না যে আমার কোনো পরিচয় ছিল না যে পরিচয় একটা মিথ্যা দিয়ে নিয়ে নেব। আমি তো তখন ছিলাম একটা প্রতিষ্ঠানে। আমি নাহিদ ইসলামের ব্যাপারে একটা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই নাহিদ ইসলাম 2024-এর শেষের দিকে আমি এক শহীদ পরিবারকে নিয়ে একটি প্রতিবেদন করি। সেই প্রতিবেদনের শিরোনাম থাকে শহীদ পরিবারের সঙ্গে নাহিদের যে কর্মকর্তা যারা রয়েছেন, এবং নাহিদ শহীদ পরিবারকে মানে কথা দিয়েও কথা রাখেনি, এমন একটি শিরোনামে আমি একটি প্রতিবেদন করি। সেটি খুব রাতারাতি ভাইরাল হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে নাহিদের জনসংযোগ কর্মকর্তা আমাকে ডাকেন। আমি এই সংবাদ আমি করেছি কিনা, আমি বলেছি হ্যাঁ আমি করেছি। তিনি আমাকে সচিবালয়ে ডাকেন। আমি পরদিন সচিবালয়ে যাই, এবং এই সংবাদ করার পর নাহিদ ইসলাম পরের দিনেই সেই শহীদ পরিবারের বাসা, শহীদ পরিবারের বাড়ি হচ্ছে রায়েরবাগ, শনির একটা রায়েরবাগ, সেখানে সে যায়। সেখানে সে যেয়ে শহীদ পরিবারের খোঁজখবর নিয়ে আসেন, এবং আমাকে সচিবালয়ে ডেকে তার জনসংযোগ কর্মকর্তা এবং তার অন্যান্য কর্মকর্তাদের দিয়ে আমাকে সাংবাদিকতার এথিক্স শিখান, যে আমি কি সাংবাদিকতার এথিক্স জানি কি না, আমি কেন এই ধরনের সংবাদ করলাম। পরে আমি বলেছি যে শহীদ পরিবারের প্রতি আমার একটা আবেগ আছে, সে আবেগ থেকে আমি সংবাদটা করেছি। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রকাশ করি। স্বয়ং নাহিদ ইসলাম এসে আমাকে বলে যে আপনি সংবাদটা করেছেন, আপনি নিউজ করেছেন, আপনার তো আমি একটা পক্ষ, আমার তো একটা বক্তব্য নেওয়া দরকার ছিল, আপনি আমার কাছে কেন আসলেন না? আমি বলছি আমি অত্যন্ত ছোট্ট একজন রিপোর্টার, আপনি একজন উপদেষ্টা, আপনার কাছে আমি কীভাবে আসি? আপনি তো আমাকে, আপনার কর্মকর্তাদের আমাকে জায়গা দিবে না, আপনি আমাকে স্পেস দিতেন। আমি এটা তাকে বলেছিলাম। তখন সে তার কর্মকর্তাদের দিয়ে 1 ঘন্টা আমাকে প্রথমে এক প্রকার ফেসিবাদী স্টাইলে আমাকে মানে ধমকাচ্ছিল ওনার কর্মকর্তাদের দিয়ে। সেই সচিবালয়ে শহীদ সুয়েল তার নাম, তার ভাই এবং তার মা বিভিন্ন জায়গায় এসে কান্নাকাটি করে, একটা ছবি হাতে নেই, আপনারা হয়তো তাকে চিনেন। সেই শহীদ সুয়েল আজকে আমার জন্য, নাহিদ ইসলাম তার বাসায় গিয়েছে, আমার জন্য সে পুরস্কার, সে টাকা পেয়েছে, যে আর্থিক অনুদান যেটাকে বলে সেটা পেয়েছে, এবং আজকে তার মাকে এবং তার ভাইকে, এবং তার ভাই যে শহীদ হয়েছে সে ব্যাপারে সকলেই অবগত, শুধুমাত্র আমার প্রতিবেদনের কারণে। এবং আমি সেই প্রতিবেদন করাই, স্বয়ং নাহিদ ইসলাম আমাকে বলে, উনি আমার বাড়ি জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি, এবং বর্তমান যে সংসদ সদস্য ফজলুর রহমানের বাড়ি। সে কারণে উনি আমাকে আমার ব্যাকগ্রাউন্ড চেক করেন, আমি কি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কিনা। আমার পরিবারে কেউ আওয়ামী লীগের সাথে কোনোদিনও সম্পৃক্ত ছিল না। আমার দাদা মুসলিম লীগ করতেন। আমার দাদা 1970-তে MNA ইলেকশন করেছেন, তার প্রতীক ছিল বাঘ প্রতীকে তিনি ইলেকশন করেছেন। আমার দাদা ছিলেন মুসলিম লীগ নেতা। সেই সঙ্গে সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মুনাইম খানের একান্ত সহকারী ছিলেন আমার দাদা আব্দুল মালেক সরকার, যেটি বর্তমানে প্রতিমন্ত্রী ক্ষমতার পদমর্যাদার। সেই পরিবার থেকে আমি উঠে এসেছি। আমাকে বলে আমি নাকি ভারতের দালাল, আমাকে বলে আমি নাকি রয়ের এজেন্ট। এই
এই ইসরাফিল ফরাজি যে জনকণ্ঠ পত্রিকা দখল করেছে, সে আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের দোসর, আমি নাকি ভারতের দালাল, আমি নাকি রয়্যাল এজেন্ট। অথচ আমার দাদা করতেন মুসলিম লীগ। আমার দাদা মুসলিম লীগ থেকে তিনি এমপি ইলেকশন করেছেন। এমএনএ, এখন এটা হচ্ছে এমপি, আর তখন ছিল এমএনএ, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। সেই ইলেকশন তিনি করেছেন। সেই সঙ্গে তিনি সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মুনায়েম খান, প্রাদেশিক গভর্নর, যখন আইয়ুব খান প্রেসিডেন্ট ছিলেন তখন গভর্নর ছিলেন মুনায়েম খান, সেই গভর্নরের একান্ত সহকারী ছিলেন আমার দাদা। সেই পরিবার থেকে উঠে এসেছি। আমাকে সেই চান্দাবাজ ঝুলাই যেতে বলে আমি নাকি ফকিন্নির বাচ্চা। কে ফকিন্নির বাচ্চা এটা আপনারা সকলেই জানেন। আমি এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ার পরপর সেখান থেকে আমাকে সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা করা হচ্ছে। কালকে আমাকে দুই তিনজন আমাকে ফোন দিয়েছে যে আমি যেন সংবাদ সম্মেলন না করি, যা হয়েছে ভুলে যাই, আমি যেন, তারা আমার কাছে ক্ষমা চাবে, ক্ষতিপূরণ দিবে। আমার সেই কল রেকর্ড আমার কাছে আছে, গতকালকে আমাকে ফোন দিয়েছে। তাহলে তারা যদি দোষ না করে থাকে, এই প্রমাণগুলো কিভাবে এলো এবং তারা কেন ফোন দিয়ে ক্ষমা চায়, মামলা করার সময় কেন তারা পা ধরবে, বিভিন্নভাবে কেন তারা ক্ষমা চাইতে চাচ্ছে, সেই প্রশ্ন আমার আপনাদের কাছে রয়েছে। সেই সঙ্গে সে যে একটি মেন্টাল পেশেন্ট, সে যে একজন সাইকো, তার কথাবার্তায় বুঝেন আপনারা। তার নেতৃত্বে গত বছর মিটফোর্ড হাসপাতালের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি ছিঁড়া হয় এবং সে হ্যান্ড মাইক নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তখনকার সময়ে লন্ডনে ছিলেন, তাকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন এবং সে বর্তমানেও সে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। সে প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি পাসপোর্টের মেয়াদ বাড়ান, আপনি 6 মাস থাকতে পারবেন না, আপনার পালাইতে হবে। সে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে সংবিধান শিখাবে। আরে সংবিধানে কী বোঝে সংবিধানে সে কী বোঝে? সে একটা কলেজ থেকে টিসি খেয়ে অন্য একটি কলেজে গিয়েছে, সে একটি কলেজ থেকে টিসি খেয়ে আরেকটি কলেজে গিয়েছে। সে নাকি সংবিধান শিখাবে জাতিকে। জাতির কি দুর্দিন এলো? এবং সে রাষ্ট্রপতিকে ঘাট ধরে থেকে বের করবে, বঙ্গভবন থেকে বের করবে এবং সে সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের কটূক্তিমূলক মন্তব্য করে।